অজয়পুর গ্রামের মোড়লের নাম ছিল চন্দ্রশেখর। চন্দ্রশেখর ছিল খুবই ভালো মনের মানুষ। চন্দ্রশেখরের 18 বছরের একটা মেয়ে ছিল, যার নাম ছিল প্রিয়া। প্রিয়া ছিল অনেক সুন্দরী আর ভালো মনের মানুষ। অনেক ভালোই চলছিল তাদের বাবা মেয়ের দিন। জানো বাবা, কাল না আমি টুনিদের বাড়িতে গিয়েছিলাম। টুনির মা কত ভালো, ওকে কত ভালোবাসে আর আমাকেও কত যত্ন করলো। জানো বাবা, টুনির মা কালকে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আর তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। মাও তো আমায় ওভাবে খাইয়ে দিত বলো। হ্যাঁ রে মা, দিত তো। তোর মা তো তোকে অনেক ভালোবাসতো, আর তোর মা অনেক ভালো ছিল রে। উপরওয়ালা তো ভালো মানুষদের তাড়াতাড়ি তার কাছে নিয়ে যায়। যাকগে মা, তুই এত মন খারাপ করিস না। আর আমি বুঝি তোকে আদর করি না? আমি সেটা কখন বললাম? তুমি তো আমায় অনেক ভালোবাসো। আমার লক্ষ্মী বাবা, তুমি তো আমার মায়ের অভাব কখনোই বুঝতে দাওনি। তুমি আমার মা আর তুমি আমার বাবা। এ মা, আমার তো বকুলের বাড়িতে বিচার করতে যেতে হবে। আমাকে একটু সকাল সকাল ডেকেছে। আমি তাহলে এখন যাই রে মা। তুই সাবধানে থাকিস মা। ঠিক আছে বাবা, তুমি যাও তবে। এরপর চন্দ্রশেখর সেখান থেকে চলে যায়। এভাবে সুখে দুঃখে তাদের বাবা মেয়ের দিন ভালোই কাটছিল। প্রিয়া ঘুরতে খুব পছন্দ করত। একদিন প্রিয়া ঘুরতে বের হয়, আর ঘুরতে ঘুরতে হঠাৎই কোথা থেকে একটা বিষাক্ত সাপ এসে প্রিয়ার পায়ে কামড় দেয়, আর প্রিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে প্রিয়া বাড়িতে না ফেরায় চন্দ্রশেখর চিন্তায় পড়ে যায়, আর প্রিয়াকে সে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে প্রিয়ার কাছে চলে আসে, আর প্রিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে চন্দ্রশেখর ভীষণ ভয় পেয়ে যায়। এ কি মা প্রিয়া, কি হয়েছে তোর? দেখ মা, আমি এসেছি, তাকা আমার দিকে। কথা বল মা, কথা বল। প্রিয়াকে নিশ্চয়ই বিষাক্ত কিছু কামড় দিয়েছে। আমার এক্ষুনি ভৈরবী মায়ের কাছে নিয়ে যেতে হবে। এই বলে চন্দ্রশেখর প্রিয়াকে নিয়ে ভৈরবী মায়ের বাড়িতে যায়, আর ভৈরবী মাকে দেখায়। ভৈরবী মা প্রিয়াকে দেখে বলে, তোর মেয়েকে এক বিষাক্ত সাপ কামড় দিয়েছে। এ বিষ যে খুবই ভয়ঙ্কর। তোর মেয়েকে বাঁচাতে হলে সোনার পাহাড়ের গোলাপি আম আনতে হবে, কিন্তু সেটা খুবই দুঃসাধ্য। ওই পাহাড়ে যেতে হলে বিপদছায়া নদী পার করতে হবে, যে নদীতে পদে পদে বিপদ রয়েছে। সেখানে যে লোভ করবে তাকেই বিপদে পড়তে হবে। ভৈরবী মায়ের এসব কথা শুনে চন্দ্রশেখর ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেক ভেবে সে গ্রামে ঘোষণা দেয় যে যে তাকে সেই সোনার পাহাড়ের গোলাপি আম এনে দিতে পারে, তবে মোড়ল তাকে সব সম্পত্তি লিখে দিবে। মোড়লের এমন ঘোষণা শুনে দীপেন নামের এক লোকের অনেক লোভ হয়, আর সে মোড়লের কাছে আসে। মোড়ল মশাই, আমি আপনার মেয়েকে বাঁচাতে সাহায্য করতে চাই। আমি যাব সেই সোনার পাহাড়ের গোলাপি আম আনতে। কি, তুমি সত্যি বলছো? তুমি যাবে সেখানে? হ্যাঁ মোড়ল মশাই, আমি যাব সেখানে। আপনি কোনো চিন্তা করবেন না। এরপর দীপেন মোড়লের কাছ থেকে সেই সোনার পাহাড়ের সন্ধান নিয়ে সোনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যে সে সেই বিপদছায়া নদীর কাছে পৌঁছে যায়, আর একটা নৌকাতে করে পার হতে থাকে। ওই গোলাপি আম এনে দিতে পারলে মোড়লের সব সম্পত্তি যে আমার হয়ে যাবে। আমি অনেক বড় লোক হয়ে যাব। এসব ভাবতেই হঠাৎই নদীর মাছ থেকে অনেক সোনার মোহর আর মণিমুক্তা ভেসে ওঠে, আর সেখান থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে থাকে। দাঁড়াও, তুমি ওদিকে যেও না। দেখো, এখানে কত সোনা মণিমুক্ত, তুমি এগুলো নাও। আওয়াজ শুনে আর এত মণিমুক্তা আর মোহর দেখে দীপেনের মনে অনেক লোভ হয়, আর সে ভাবতে থাকে, এখানে দেখছি অনেক মণিমুক্ত। এগুলো তো মোড়লের সম্পত্তির থেকে অনেক গুণে বেশি।
আমি বরং এগুলোই নেই আর এখান থেকে চলে যাই। এই বলে দীপেন সেগুলো নিতে যায়। আর সাথে সাথে দীপেন তার নৌকা সহ অদৃশ্য হয়ে যায়, আর সব মণিমুক্তাও উধাও হয়ে যায়। এদিকে অনেক সময় পার হওয়ার কারণে দীপেন গোলাপি আম নিয়ে না ফেরায় মোড়ল চিন্তায় পড়ে যায়। এরপর এক রাখাল মোড়লের মেয়ের অসুস্থতার কথা শুনে তার কাছে যায়। মোড়ল মশাই, আমি আপনার কষ্টের কথা শুনেছি। আমি একবার সেই সোনার পাহাড়ে যেতে চাই। আপনি আমাকে অনুমতি দিন আর সেই পথ বলে দিন। এরপর মোড়ল তাকে সব বলে আর রাখাল সেই উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যে রাখাল সেই বিপজ্জনক নদীর সামনে পৌঁছে যায়। এই তো বিপদ ছায়া নদী, যেই নদীর কথা মোড়ল সাহেব আমাকে বারবার বলেছিল। যা কিছুই হয়ে যাক, এখানে আমার লোভ করা যাবে না। এই বলে রাখাল নৌকায় করে নদী পার হতে থাকে। আর বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎই নদীর মাছ থেকে অনেক টাকা ভেসে ওঠে, আর সেখান থেকে আওয়াজ আসতে থাকে। এ দেখে তো রাখাল ভীষণ অবাক হয়ে যায়। তারাও রাখাল, কোথায় যাচ্ছ তুমি? ওদিকে গিয়ে তোমার কোনো লাভ নেই। তুমি এসব টাকা পয়সা নাও আর এখান থেকে ফিরে যাও। আওয়াজ শুনে রাখাল ভাবতে থাকে, আরে না না, আমাকে লোভ করা যাবে না। আমি তো গোলাপি আম নিতে এসেছি, সেটা নিয়েই এখান থেকে চলে যাব। রাখাল আওয়াজের কথায় কান্না দিয়ে আবার সে তার নৌকা নিয়ে যেতে থাকে। আর আবারও নদীর মাছ থেকে অনেক মোহর মণিমুক্ত ভেসে ওঠে। এই, তুমি এত বোকা কেন? হ্যাঁ, এত টাকা পয়সা মণিমুক্তা দেখেও সেগুলো নিচ্ছ না কেন? ওগুলো পেলে তুমি অনেক বড়লোক হয়ে যাবে। তুমি এগুলো নাও আর এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে যাব না। আর আমি তোমার টাকা আর সোনার মোহরের প্রতি কোনো লোভ করব না। আমি এখানে গোলাপি আম নিতে এসেছি, আর সেটা নিয়েই এখান থেকে চলে যাব। রাখাল এসব বলতেই মোহর মণিমুক্তা আবার সেখানেই অদৃশ্য হয়ে যায়। আর রাখাল সেই সোনার পাহাড়ে পৌঁছে যায়। রাখাল সেই সোনার পাহাড়ে পৌঁছে সেখানে একটি অদ্ভুত আম গাছ দেখতে পায়। সেখানে শুধু একটাই ওই গোলাপি আম ছিল। এরপর রাখাল সেই গোলাপি আমটা নেয় আর নদী পার হয়ে আবারও মোড়লের কাছে ফিরে আসে। আর সেই গোলাপি আমটা প্রিয়াকে খাওয়াতেই প্রিয়া একদম সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আজ তোমার কারণেই আমার মেয়ে বেঁচে গেল। আমার ঘোষণা মতে আমার সব সম্পত্তি আমি তোমায় দেব। না না মোড়ল মশাই, আমার কোনো সম্পত্তি চাই না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে বাবা, ও আমার প্রাণ বাঁচিয়েছে আর ও অনেক সাহসী। আমি ওকে বিয়ে করতে রাজি। এরপর মোড়লও রাজি হয় আর রাখালের সাথে প্রিয়ার বিয়ে হয়।